বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2.1 এর যে প্রশ্নগুলো আছে, আমরা সেই প্রশ্নগুলো সমাধান করব ইনশাআল্লাহ। তো আমাদের 1 নম্বরে বলা আছে যে নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লেখো। নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লেখো। তো এখানে ক নম্বরে দেওয়া আছে 3 কেজি 5 টাকা, 6 কেজি 10 টাকা। তাহলে এখানে হচ্ছে যে পরিমাপগুলো আছে অথবা যে কেজিগুলো আছে, আমরা সেগুলোকে অনুপাত আকারে লিখব এবং টাকা যেগুলো আছে সেগুলোকে আমরা অনুপাত আকারে লিখব এবং মাঝখানে সমানুপাত চিহ্ন দেব। তো দেখেন, আমরা যদি ক নাম্বার প্রশ্নটা দেখি, তাহলে ভরের অনুপাতও আমরা বলতে পারি অথবা কেজিও বলতে পারি, ঠিক আছে। যেহেতু এখানে আমাদেরকে ক নাম্বারে 3 কেজি 6 কেজি দেওয়া আছে, তো আমরা এখানে লিখব যে ভরের অনুপাত 3:6। আর টাকার অনুপাত দেওয়া আছে হলো আমাদেরকে 5 টাকা আর হচ্ছে 10 টাকা। তাহলে আমরা লিখব যে টাকার অনুপাত 5:10, ঠিক আছে। তাহলে প্রদত্ত রাশিগুলো দিয়ে সমানুপাত, তো আমরা এখানে সমান চিহ্নের পরিবর্তে এই রকম চিহ্ন দেব, ঠিক আছে। তো এটা ছিল আমাদের হচ্ছে ভরের অনুপাত 3:6, এরপরে হচ্ছে সমানুপাত চিহ্ন দেব এরকম, এরপরে হচ্ছে 5:10, এটা হচ্ছে আমাদের টাকার অনুপাত। তো এটা হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্ন। খ নাম্বারে কী দেওয়া আছে? 9 বছর 10 দিন, 18 বছর 20 দিন। তো তাহলে আমরা বছরগুলোর হচ্ছে অনুপাত এবং দিনগুলোর অনুপাত করব, ঠিক আছে। তারপরে সেটাকে সমানুপাত করব। তো দেখেন, বছরের অনুপাত, তাহলে আমাদেরকে দেওয়া ছিল 9 বছর আর হচ্ছে 18 বছর। তাহলে 9 বছর অনুপাত 18 বছর। এরপর হচ্ছে দিনের অনুপাত, একটা প্রথমত দেওয়া ছিল হচ্ছে আমাদের 10 দিন, এরপরে দেওয়া ছিল 20 দিন। তাহলে 10 দিন অনুপাত 20 দিন। তো এখন প্রদত্ত রাশিগুলো দিয়ে তাহলে সমানুপাত কি হবে? আমরা অবশ্যই জানি যে সমানুপাতের ক্ষেত্রে 4টি রাশি থাকে। তো আমাদের প্রশ্নগুলোর ভিতরে কিন্তু 4টি করেই রাশি দেওয়া আছে। তো দেখেন, তাহলে আমাদের এটা হচ্ছে বছরের অনুপাত 9:18 আর হচ্ছে সমানুপাত চিহ্ন দেব। এরপরে হচ্ছে আমাদের দিনের অনুপাত হচ্ছে 10:20, ঠিক আছে। তো এরপরে আমাদের গ নাম্বারে কী দেওয়া আছে? দেখেন যে 9 বছর 10 দিন, গ নাম্বার হচ্ছে 7 সেন্টিমিটার 15 সেকেন্ড 28 সেন্টিমিটার 1 মিনিট, ঠিক আছে। তো এখানে 7 সেন্টিমিটার 28 সেন্টিমিটার, ঠিক আছে, 15 সেকেন্ড আর হচ্ছে 1 মিনিট দেওয়া আছে। তো যেহেতু এখানে আমাদের 15 সেকেন্ড আছে, তো আমরা 1 মিনিটটাকে সেকেন্ডে পরিণত করব। তাহলে আমাদের কি হবে? সেন্টিমিটারের অনুপাত হবে আর হচ্ছে সেকেন্ডের অনুপাত হবে, ঠিক আছে। তো দেখেন গ নাম্বার, তাহলে এখানে আমরা জানি যে 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড, ঠিক আছে। তো আমাদের সেন্টিমিটারের অনুপাত কি হবে? 7 সেন্টিমিটার দেওয়া ছিল আর হচ্ছে 28 সেন্টিমিটার, তাহলে 7:28। আর সেকেন্ডের অনুপাত দেওয়া ছিল 15 আর হচ্ছে 1 মিনিট, তাহলে 1 মিনিটের পরিবর্তে 60 সেকেন্ড, ঠিক আছে। তাহলে প্রদত্ত রাশিগুলোর আমাদের সমানুপাত কি হবে? 7:28 সমানুপাত 15:60, ঠিক আছে। এখন দেখেন ঘ নাম্বারে আমাদেরকে কি দেওয়া আছে? যে 12টি খাতা 15টি পেন্সিল 20 টাকা ও 25 টাকা। তাহলে এখানে 12টি খাতা আর হচ্ছে 15টি পেন্সিল আর হচ্ছে 20 টাকা 25 টাকা দেওয়া আছে, ঠিক আছে। তো দেখেন, আমরা এটাকে তাহলে যদি সমানুপাতে তৈরি করতে যাই, তাহলে আমাদের পণ্যের অনুপাত, আমাদের যে খাতা আর হচ্ছে কি দেওয়া ছিল? আমাদের দেওয়া ছিল হচ্ছে দেখেন 12টি খাতা আর হচ্ছে 15টি পেন্সিল, তাহলে এগুলো হচ্ছে আমাদের পণ্য, ঠিক আছে। আর 20 টাকা 25 টাকা। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে পণ্যের অনুপাত সমান সমান আমাদের কি হবে? 12:15। আর টাকার অনুপাত আমাদের 20:25। তাহলে প্রদত্ত রাশিগুলোর সমানুপাত কি হবে? আমাদের যে পণ্যের অনুপাত 12:15, সমানুপাত চিহ্ন দেব। এরপর হচ্ছে টাকার অনুপাত 20:25, 20:25। এরপরে আমরা যদি নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন কি দেওয়া ছিল? যে 125 জন ছাত্র ও 25 জন ছাত্র। তাহলে 125 জন ছাত্র আর হচ্ছে 25 জন শিক্ষক। 125 জন ছাত্র ও 25 জন শিক্ষক, 2500 টাকা ও 500 টাকা। তাহলে আমরা হচ্ছে ছাত্র শিক্ষক একটা অনুপাত করতে পারি আর টাকার হচ্ছে একটা অনুপাত করতে পারি, ঠিক আছে। তো দেখেন আমরা কিভাবে করলাম। নাম্বারটা যদি একটু লক্ষ্য করি, তাহলে আমরা বলতে পারি যে ছাত্র শিক্ষকের অনুপাত হচ্ছে 125 জন ছিল ছাত্র আর হচ্ছে 25 জন ছিল হচ্ছে শিক্ষক। তাহলে 125:25। আর টাকা ছিল আমাদের 2500 আর 500, তাহলে অনুপাত হবে 2500:500। তাহলে প্রদত্ত রাশিগুলোর সমানুপাত কি হবে? আমরা হচ্ছে ছাত্র শিক্ষকের অনুপাত লিখব, সমানুপাত চিহ্ন দেব, টাকার অনুপাত লিখব, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের প্রদত্ত রাশিগুলোর সমানুপাত। এখন 2 নম্বরে আমাদেরকে কি বলছে? দেখেন
যে নিচের ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুইটি দেওয়া আছে, সমানুপাত তৈরি করো। তাহলে নিচের ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি, আমরা জানি যে ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে তিনটি রাশি থাকে। এটা কিন্তু আমরা জানি যে ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে কয়টি রাশি থাকে? তিনটি রাশি থাকে। তাহলে এখানে প্রান্তীয় রাশি দুইটি দেওয়া আছে, তাহলে মাঝখানের যে রাশিটা অথবা দ্বিতীয় যে রাশি ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে আমরা সেটাকে বলি হচ্ছে মধ্য রাশি, ঠিক আছে, অথবা মধ্য সমানুপাতি। তো দেখেন আমাদের হচ্ছে প্রান্তীয় রাশি ক নাম্বারে দেওয়া আছে 6 আর হচ্ছে 24। তাহলে এখানে আমরা লিখবো যে ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুইটি যথাক্রমে 6 আর হচ্ছে 24। তাহলে এখন হচ্ছে প্রথম অর্থাৎ প্রান্তীয় রাশি বলতে যেহেতু 6 প্রথমে 24 শেষে, তাহলে 6কে আমরা বলবো প্রথম রাশি আর হচ্ছে 24কে আমরা বলবো হচ্ছে তৃতীয় রাশি। তাহলে মধ্য রাশি নির্ণয়ের একটা সূত্র আছে, সেটা হলো কি মধ্য রাশি স্কোয়ার সমান সমান প্রথম রাশি গুণন তৃতীয় রাশি। তো দেখেন আমরা সেটাই লিখেছি যে আমরা জানি সমানুপাতের সূত্রানুযায়ী মধ্য রাশি সমান, অর্থাৎ মধ্য রাশি বের করতে গেলে মধ্য রাশিটার উপর আমরা স্কোয়ার করব। কি করব? মধ্য রাশিটার উপর স্কোয়ার করলে যা হবে প্রথম রাশি আর তৃতীয় রাশি গুণ করলেও তাই হবে। তাহলে দেখেন মধ্য রাশি দিয়ে আমরা তার উপর স্কোয়ার দিয়েছি, প্রথম রাশি গুণন তৃতীয় রাশি, প্রথম রাশি 6, তৃতীয় রাশি হলো 24। তাহলে 6 আর 24 আমরা গুণ করলে পাই 144। এখন মধ্য রাশির উপরে কি ছিল? স্কোয়ার ছিল, তাহলে এই স্কোয়ারটা ওই পাশে যায় রুট হবে, ডান পাশে যায় রুট হবে। তো 144কে যদি আমরা রুট করি তাহলে পাই হচ্ছে 12। তার মানে নির্ণয় ক্রমিক সমানুপাত কি হবে? আমাদের প্রথম রাশি দেওয়া ছিল 6, এরপরে হচ্ছে তাহলে ক্রমিক সমানুপাত 6 তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি যে 6:12 সমানুপাত চিহ্ন 12:24। ঠিক আছে, তাহলে এটা আমাদের কি হয়ে গেল? ক্রমিক সমানুপাত হয়ে গেল। এরপরে আমরা হচ্ছে খ নাম্বার যেটা 2581, আমরা এটার ক্ষেত্রে কি করব? ক্রমিক সমানুপাত তৈরি করব। আচ্ছা দেখেন, তাহলে ক্রমিক সমানুপাতের আমাদেরকে প্রান্তীয় রাশি দুইটি 25 আর 81 দেওয়া আছে। তাহলে প্রথম রাশি 25, তৃতীয় রাশি হচ্ছে 81। তাহলে মধ্য রাশি স্কোয়ার সমান আমরা লিখতে পারি প্রথম রাশি গুণন তৃতীয় রাশি। আশা করি এগুলো আপনারা পারবেন, তো জাস্ট আমি দেখাচ্ছি। তাহলে প্রথম রাশি হচ্ছে 25, তৃতীয় রাশি হচ্ছে 81, গুণ করলে হয় 2025। তো স্কোয়ারটা ডান পাশে যা রুট হবে, 2025কে রুট করলে আমরা পাই হচ্ছে 45। তাহলে নির্ণয় ক্রমিক সমানুপাত হবে কি? প্রথম রাশি দেওয়া ছিল 25 আর আমরা মধ্য রাশি পাইলাম হচ্ছে 45। তাহলে 25:45, এরপর হচ্ছে সমানুপাত চিহ্ন 45:81। ঠিক আছে, এরপরে হচ্ছে গ নাম্বারে আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদেরকে গ নাম্বারে কি দেওয়া আছে? একটা দেওয়া আছে হলো প্রথম রাশি দেওয়া আছে 16 আর হচ্ছে তৃতীয় রাশি দেওয়া আছে 49। তাহলে প্রথম রাশি 16, তৃতীয় রাশি 49। তাহলে মধ্য রাশি স্কোয়ার সমান আমরা লিখতে পারি প্রথম রাশি গুণন তৃতীয় রাশি। তো প্রথম রাশি 16, তৃতীয় রাশি 49, গুণ করলে হয় 784। তাহলে স্কোয়ারটা ডান পাশে যায় কি হবে? রুট হবে। আমরা যদি 784কে রুট করি তাহলে কত হবে? দেখেন আমরা যদি একটু লক্ষ্য করি, 784কে যদি আমরা রুট করি, রুট 784, তাহলে আমরা পাই হচ্ছে 28। তাহলে আমরা কত পাবো? 28 পাবো। ঠিক আছে, তাহলে আমরা মধ্য রাশি পাইলাম হচ্ছে 28। তাহলে এটাকে যদি আমরা হচ্ছে এখন কি করতে চাই? ক্রমিক সমানুপাতে রূপান্তর করতে চাই। তাহলে আমাদের প্রথম রাশি ছিল কত? 16। ঠিক আছে, আচ্ছা প্রথম আমরা বাংলায় লিখি, তাহলে 16, এটাকে হচ্ছে আমরা বাংলায় লিখি 28। ঠিক আছে, তাহলে 16 অনুপাত আমরা বলতে পারি 28। ঠিক আছে, এরপরে হচ্ছে 28 অনুপাত তৃতীয় রাশি ছিল হচ্ছে আমাদের 49। তো এটাই হচ্ছে আমাদের কি হবে? তাহলে ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে আমাদের যে গ নাম্বার ছিল তার অ্যান্সার হচ্ছে এইটা। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে যে ঘ নাম্বার প্রশ্নটা আছে সেটা যদি একটু লক্ষ্য করি দেখেন, তো আমাদেরকে দেওয়া আছে ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুইটি, একটা আছে হলো 5/7 ও আমাদেরকে এখানে কি দেওয়া আছে? এটা একটা মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে। তো এটাকে যদি আমরা হচ্ছে অপরকৃত ভগ্নাংশে রূপান্তর করি তাহলে 5 আর 1 গুণ করব, 5 × 5, তার সাথে যে লব 2 আছে সেটা যোগ করব, 5 × 5 আর 2 7, আর নিচে হবে 5, তাহলে 7/5। তাহলে একটা হলো 5/7 আর একটা হচ্ছে 7/5। তাহলে প্রথম রাশি হলো 5/7 আর তৃতীয় রাশি হলো 7/5। তাহলে মধ্য রাশি স্কোয়ার সমান কি হবে? প্রথম রাশি গুণন তৃতীয় রাশি।
তাহলে 5/7 গুণন 7/5। তো দেখেন 5 5 বাদ যায়, 7 7, যেহেতু গুণন আকারে আছে উপর নিচ কাটাকাটি যায়, তো এখান থেকে আমরা পাই তাহলে হচ্ছে 1। তো স্কোয়ারটা যদি আমরা ওই পাশে যা রুট করি, মধ্যরাশির উপর যে স্কোয়ার ছিল, তাহলে রুট করলে রুট 1 হয়, তো 1কে রুট করলে 1 হয়। তাহলে নির্ণয় ক্রমিক সমানুপাত কী হবে? 5/7 অনুপাত 1, এরপর হচ্ছে 1 অনুপাত 7/5। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা নম্বর প্রশ্নটা যদি একটু দেখি, তাহলে ক্রমিক সমানুপাতের আমাদের প্রান্তীয় রাশি দুইটি দেওয়া আছে, 1.5 আর হচ্ছে 13.5। তো প্রথম রাশি হলে 1.5 আর তৃতীয় রাশি হলো 13.5। তাহলে মধ্যরাশি স্কোয়ার সমান কী হবে? প্রথম রাশি গুণন তৃতীয় রাশি। প্রথম রাশি হচ্ছে 1.5, তৃতীয় রাশি হলো 13.5। তো এই দুটাকে আমরা গুণ করলে কত পাই? 20.25। আমরা যদি একটু দেখি 1.5 গুণন 13.5, তাহলে গুণ করলে হয় 20.5। ঠিক আছে। তো এটাকে যদি আমরা আবার কি করি, রুট করি, তাহলে আমরা পাই হচ্ছে 4.5। তাহলে ক্রমিক সমানুপাত কি হবে? 1.5 অনুপাত 4.5, এরপরে 4.5 অনুপাত 13.5। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা 3 নাম্বার যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু দেখি। তো আমাদের বলা আছে যে শূন্য স্থান পূরণ করো। ঠিক আছে, এখানে কি করতে হবে? আমাদেরকে শূন্য স্থান পূরণ করতে হবে। তো দেখেন এগুলো আমাদেরকে সমানুপাত দেওয়া আছে। তো আমরা জানি যে সমানুপাতের আমাদের সমানুপাতের ক্ষেত্রে কয়টা রাশি থাকে? 4টা রাশি থাকে। তো দেখেন এই যে 11 একটা রাশি, 25 একটা রাশি, এরপরে যে সমানুপাত চিহ্ন দিয়েছে, এরপরে দেখেন এখানে একটা ঘর দিয়েছে, অর্থাৎ এখানে একটা রাশি হবে, এরপরে অনুপাত আর একটা রাশি। ঠিক আছে। তো এখানে একটা দুইটা, বক্সের ভিতরে একটা তিনটা, আর এখানে একটা 4টা। তো রাশি হলো 4টা, কিন্তু বক্সের ভিতরে যে রাশিটা সেটা হচ্ছে আমাদেরকে দেওয়া নাই, সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমাদের যে এই রাশিটা আমরা বের করতে পারবো খুব সহজেই। তো দেখেন তাহলে আমাদের ক নাম্বারে দেওয়া ছিল হচ্ছে এইটা, আমরা লিখলাম। তো এই যে অনুপাতের পরিবর্তে এটাকে আমরা ভাগ আকারে লিখতে পারি। তাহলে 11/25টা যাবে হচ্ছে নিচে, যেটা সামনে থাকবে সেটা হবে লব, আর যেটা পরে থাকবে সেটা হলো হর। ঠিক আছে। তো এটার ক্ষেত্রে তাহলে বক্সটা হবে হচ্ছে লব আর 50টা হবে হচ্ছে হর। তো এখন আমরা কি করব? আমরা জানি যে বাম পাশের লব, ডান পাশের হর গুণন আকারে লিখতে পারি, এবং হচ্ছে একই সাথে বাম পাশের হর ডান পাশের লব গুণন আকারে লিখতে পারি। তো বাম পাশের হর ছিল 25, ডান পাশের লব হচ্ছে বক্স ইকুয়াল, এরপরে হচ্ছে আমাদের হচ্ছে বাম পাশের লব হচ্ছে 11 আর ডান পাশের হর হচ্ছে 50। ঠিক আছে। তো আমরা গুণন আকারে লিখেছি। এখন দেখেন এই বক্সের সাথে 25 যেহেতু গুণন আকারে আছে, 25টাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে ভাগ হইবে। ঠিক আছে। 50কে 25 দ্বারা কাটলে 2, 2 দ্বারা 11কে গুণ করলে 11 দুগুণ 22। তার মানে এই বক্সের ভিতরের সংখ্যাটা হবে কত? 22। তো দেখেন আমরা এখানে লিখেছি। এরপর আমরা খ নাম্বার প্রশ্নটা যদি একটু লক্ষ্য করি, দেখেন আমাদেরকে এটা দেওয়া আছে। তাহলে আমরা সেমভাবে এটাকে হচ্ছে আমরা আগে ভাগ আকারে লিখব। তাহলে 7 ভাগ বক্স ইকুয়াল 8/64। ঠিক আছে। তাহলে এখন আমরা কি করতে পারি? এই যে বক্স বাম পাশের হর আর হচ্ছে ডান পাশের লব আমরা গুণন আকারে লিখতে পারি। তাহলে ডান পাশের লব হচ্ছে 8 আর বাম পাশের হর হচ্ছে বক্স। ঠিক আছে। তাহলে এরপর হচ্ছে ডান পাশের হর হচ্ছে 64 আর বাম পাশের লব হচ্ছে 7, গুণন আকারে রাখলাম, অর্থাৎ আড়াআড়ি গুণন করলাম। তাহলে এখন বক্সের সাথে যে 8 গুণন আকারে আছে, এটা আমরা হচ্ছে ডান পাশে নিয়ে গেলে ভাগ হবে। 64কে 8 দ্বারা কাটলে কত হয়? 8 8 64, আর 8 আর 7 যদি গুণ করি 27 56। তার মানে বক্সের ভিতরের সংখ্যাটা হবে 56। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা গ নাম্বার প্রশ্নটা যদি একটু দেখি, তাহলে আমাদের দেখেন এই যে একদম লাস্টে বক্স দিয়ে দিছে। তাহলে আমরা আগে এগুলোকে ভাগ আকারে লিখলাম। তাহলে 2.5 ভাগ 5.0, এরপরে হচ্ছে 7 ভাগ বক্স। ঠিক আছে। এখন তাহলে এই বক্স আর হচ্ছে বাম পাশের লব গুণন আকারে লিখলাম, এরপরে হচ্ছে ডান পাশের হচ্ছে লব, বাম পাশের হর গুণন আকারে লিখলাম। ঠিক আছে। আর বাম পাশে যে হচ্ছে বক্সের সাথে 2.5 গুণন আকারে আছে, আমরা ওই পাশে নিয়ে যা ভাগ করলাম। এখন এখানে আমরা নিচে কি করলাম? এই দশমিকটা তুলে দিয়ে দশমিকের কারণে একটা 1 আর দশমিকের পরে একটা অঙ্কের কারণে একটা 0 দিলাম। ঠিক আছে। তাহলে নিচে হয়ে গেল 25, উপরে হলো 7 গুণন 5.0, যেহেতু দশমিকের পরে 0, তো আমরা দশমিকটা 0 সহ বাদ দিতে পারি, তাহলে 5 লিখতে পারি। আর হচ্ছে এই যে দশমিকের কারণে 1 আর হচ্ছে দশমিকের পরে একটা অঙ্কের কারণে 0। ঠিক আছে। তো এখন আমরা যদি কাটাকাটি করি, 10 আর 5কে যদি আমরা 5 দ্বারা কাটি, তাহলে এখানে হয় 5 5 25, এখানে হয় 5 2 10 2। এখন এই 5 আর এই 5 কাটা যায়, তাহলে 7 আর 2 গুণ করলে আমরা পাইছি 7 2 14। তার মানে এই যে বক্সের ভিতরের সংখ্যাটা হবে 14। এরপরে ঘ নাম্বার প্রশ্নটা যদি একটু লক্ষ্য করি, দেখেন
এখানে আমাদেরকে দেওয়া আছে 1/3 অনুপাত 1/5 সমানুপাত বক্স 7 অনুপাত 7/10। তো সেমভাবে এটাকে আমরা লিখতে পারি 1/3 ভাগ 1/5 সমান সমান সমানুপাতের পরিবর্তে আমরা সমান সমান দিতে পারি। এরপরে হচ্ছে বক্সটা উপরে থাকবে আর নিচে হবে 7/10, ঠিক আছে। তো এখন আমরা এখানে কি করলাম দেখেন, এই পাশের লব অর্থাৎ বাম পাশের হর ডান পাশের লব আমরা গুণন আকারে লিখলাম। বাম পাশের হর হচ্ছে 1/5 আর ডান পাশের লব হচ্ছে ফাঁকা বক্স রাখলাম ইকুয়াল। এরপরে হচ্ছে আমরা কি করতে পারি, ডান পাশের হর আর হচ্ছে বাম পাশের লব গুণন করতে পারি। ডান পাশের হর হচ্ছে 7/10 গুণন বাম পাশের লব হচ্ছে 1/3, ঠিক আছে। তো এখন দেখেন আমরা এখানে তাহলে কি করতে পারি, আচ্ছা তাহলে এখন এই 7 আর 1 যদি আমরা গুণ করি, 7 অক্ষে 7, 10 আর 3 যদি আমরা গুণ করি, আমরা জানি গুণনের ক্ষেত্রে লব লব গুণ হয়, হর হর গুণ হয় ভগ্নাংশের গুণনের ক্ষেত্রে। তাহলে 7 আর 1 গুণ করলে 7 অক্ষে 7, 10 আর 3 গুণ করলে 3 10 30। এখন হচ্ছে এই বক্সের সাথে যে 1/5 গুণন আকারে আছে, তো এটা আমরা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে ভাগ হবে। তাহলে 7/30 এর নিচে আমরা লিখতে পারি হচ্ছে 1/5। তো যেহেতু এটা ভাগ আকারে আছে আমরা এখন গুণন আকারে লিখতে পারি। তাহলে গুণন আকারে লেখার ক্ষেত্রে লব হলো 7/30 আর হর হলো 1/5। তাহলে 7/30 লিখবো, গুণন চিহ্ন দেবো, এই 5টা যাবে হচ্ছে উপরে আর একটা আসবে হচ্ছে নিচে। যেহেতু ভাগ থেকে গুণন করতেছি এক্ষেত্রে নিচেরটা উপরে যাবে আর উপরেরটা হচ্ছে নিচে আসবে, ঠিক আছে। এখন 5 আর 30 যদি আমরা কাটাকাটি করি, 5 দ্বারা 5 আর 30কে যদি কাটি তাহলে 5 অক্ষে 5 আর এখানে হচ্ছে 5 6 30। তাহলে 6 আর 1 গুণ করলে 6 অক্ষে 6, নিচে হলো 7 আর 1 গুণ করলে 7 অক্ষে 7, অর্থাৎ 7/6। তাহলে বক্সের ভিতরে হলো 7/6। এরপর আমরা যদি 9 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, তো এখানে দেখেন আমাদের প্রথমেই বক্স দেওয়া আছে। তাহলে আমরা লিখলাম বক্স ভাগ 12.5 ইকুয়াল 5/25, ঠিক আছে। তাহলে আমরা এখন এই বক্স আর হচ্ছে ডান পাশের হর গুণন আকারে লিখতে পারি, আর বাম পাশের লব আর বাম পাশের হর ডান পাশের লব গুণন আকারে লিখেছি। তো দেখেন আমরা আগে কি করেছি, বাম পাশের হরের সাথে ডান পাশের লবটা আগে গুণন করে বাম পাশে লিখেছি। চাইলে আমরা আগে হচ্ছে ফাঁকা বক্সের সাথে যে সংখ্যাটা অর্থাৎ এই বক্স আর হচ্ছে ডান পাশের যে হর সেটা আমরা গুণন করে বাম পাশে রাখতে পারতাম, বা এভাবেও রাখা যাবে, ঠিক আছে। তো এক্ষেত্রে আমাদের একটা লাইন একটু অতিরিক্ত হয়ে যাবে। এখন হচ্ছে বক্স আর হচ্ছে ডান পাশের হর গুণন আকারে রাখলাম। এখন ডান পক্ষটাকে বাম পক্ষে নিয়ে আসলাম, বাম পক্ষটাকে আমরা ডান পক্ষে নিয়ে আসলাম। যেহেতু একই সাথে নিয়ে এসেছি তো এক্ষেত্রে আমাদের চিহ্নের কোনো পরিবর্তন হবে না। যদি আমরা একটা পদকে নিয়ে যাইতাম সেক্ষেত্রে আমাদের চিহ্নের পরিবর্তন হইতো। যেহেতু ডান পাশের সবগুলোকে বাম পাশে, বাম পাশের সবগুলোকে ডান পাশে নিয়ে গেছি, এক্ষেত্রে আমাদের চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এখন দেখেন এই বক্সের সাথে যে 25 গুণন আকারে আছে তাহলে ডান পাশে যায় ভাগ হবে, ঠিক আছে। তো এখন দেখেন আমরা যদি একটু কাটাকাটি করি, এই যে 5 আর 25 যদি আমরা কাটি তাহলে নিচে হয় 5, 5 দ্বারা 12.5কে যদি আমরা ভাগ করি তাহলে হয় 2.5। তাহলে আমাদের বক্সের সংখ্যাটা কত হবে, 2.5। আচ্ছা এখন আমরা হচ্ছে 4 নম্বরের যে প্রশ্নগুলো আছে আমরা একটু সেগুলো লক্ষ্য করি। এখানে বলা আছে যে নিচের রাশিগুলোর চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। তো এখানে আমাদের হচ্ছে কি করতে হবে, চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে হবে। তাহলে আমাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, ঠিক আছে, 3টি সমানুপাতি দেওয়া আছে। অর্থাৎ সমানুপাতের আমরা জানি 4টি রাশি থাকে, ঠিক আছে। প্রত্যেকটা রাশিকে আমরা হচ্ছে সমানুপাতি বলতে পারি। তাহলে 4টা রাশি থাকে, প্রথম রাশিকে আমরা বলতে পারি প্রথম সমানুপাতি, দ্বিতীয় রাশিকে বলতে পারি দ্বিতীয় সমানুপাতি, তৃতীয় রাশিকে বলতে পারি তৃতীয় সমানুপাতি, চতুর্থ রাশিকে বলতে পারি চতুর্থ সমানুপাতি। তো আমাদের নিচের রাশিগুলো এখানে দেওয়া আছে তিনটা সমানুপাতি দেওয়া আছে। এখন চতুর্থ সমানুপাতিটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে ক নাম্বারের ক্ষেত্রে 5 7 10 দেওয়া আছে। তো দেখেন এখানে প্রথম রাশি 5, দ্বিতীয় রাশি 7, তৃতীয় রাশি হচ্ছে 10, ঠিক আছে। তাহলে আমরা জানি চতুর্থ সমানুপাতি বের করার ক্ষেত্রে প্রথম রাশি আর চতুর্থ রাশি গুণ করলে যা হবে, দ্বিতীয় রাশি আর তৃতীয় রাশি গুণ করলে তাই হবে। সমানুপাতের ক্ষেত্রে আমরা এই সূত্রটা জানি, প্রথম রাশি আর চতুর্থ রাশি গুণ করলে যা হবে, দ্বিতীয় রাশি আর তৃতীয় রাশি গুণ করলেও তাই হবে। তো এটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে দেখেন প্রথম রাশির সাথে যেহেতু চতুর্থ রাশি বাম পাশে গুণন আকারে আছে, অর্থাৎ চতুর্থ রাশির সাথে প্রথম রাশি বাম পাশে গুণন আকারে আছে, ডান পাশে যায় কী হবে, ভাগ হবে। তাহলে আমরা এখন মানগুলো বসাবো। দ্বিতীয় রাশি 7, তৃতীয় রাশি হচ্ছে কত, তৃতীয় রাশি হচ্ছে 10 আর প্রথম রাশি হচ্ছে 5, আমরা বসাইলাম। এখন 10 আর 5 কাটলে 2, 7 আর 2 গুণ করলে 7 2 গুণ 14, তার মানে চতুর্থ সমানুপাতি হচ্ছে 14। এখন যদি আমরা খ নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন তাহলে খ নাম্বারে প্রথম রাশি দেওয়া আছে 15, দ্বিতীয় রাশি 25, তৃতীয় রাশি হচ্ছে 33। সেমভাবে আমরা কি জানি, প্রথম রাশি গুণন চতুর্থ রাশি ইকুয়াল দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি। যেহেতু চতুর্থ রাশির সাথে প্রথম রাশি গুণন আকারে আছে, ডান পাশে যায় কী হবে, ভাগ হবে। তো আমরা এখন মানগুলো বসাইলাম, দ্বিতীয় রাশি 25,
এরপরে হচ্ছে তৃতীয় রাশি হচ্ছে 33 আর প্রথম রাশি হচ্ছে 15। তো এখন 25 আর 33 গুণ করলে হয় 825, তাকে 15 দ্বারা ভাগ করলে হয় 55, তার মানে 74 সমানুপাতি হচ্ছে 55। এরপরে দেখেন গ নাম্বারে দেওয়া আছে যে প্রথম রাশি, আচ্ছা আমাদের যে মানগুলো দেওয়া আছে আমরা এখানে লিখলাম। তো দেখেন আমরা তাহলে সূত্রটা বুঝতেই পারলাম, 74 রাশির সাথে প্রথম রাশি যেহেতু ভাগ আকারে গুণন আকার আছে, ডান পাশে যা ভাগ হবে। তো আমরা এখন যদি মানগুলো বসাই তাহলে 24, 32 আর নিচে হচ্ছে 16, ঠিক আছে। তো 32 আর 16 যদি আমরা কাটাকাটি করি, অর্থাৎ 32 আর 16কে 16 দ্বারা কাটলে, তাহলে নিচে 16কে 16 দ্বারা কাটলে 1 আর 32কে 16 দ্বারা কাটলে 2, 24 আর 2 গুণ করলে 48, তার মানে 74 রাশি 74 সমানুপাতি হচ্ছে 48। এরপরে ঘ নাম্বারটা সেমভাবে যদি একটু দেখি, আচ্ছা তাহলে এখানে প্রথম রাশি আর দ্বিতীয় রাশি হচ্ছে আমাদেরকে এটা মিশ্র ভগ্নাংশ দেওয়া ছিল, এটাকে যদি আমরা অপরকৃত করি তাহলে 2 আর 8, অর্থাৎ হর আর হচ্ছে পূর্ণ সংখ্যা গুণ করে যা হবে তার সাথে লব যোগ করতে হবে, আর হর যেটা আছে সেটাই হবে। তাহলে 8 দুগুণে 16 আর 1 17, 17/2। আর তৃতীয় রাশি দেওয়া আছে হচ্ছে 4। তাহলে প্রথম রাশি গুণন 74 রাশি ইকুয়াল দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি, এটা আমরা জানি। 74 রাশির সাথে প্রথম রাশি গুণন আকারে ছিল, ডান পাশে যা ভাগ হলো। আমরা এখন যদি মান বসাই, দ্বিতীয় রাশি হচ্ছে 17/2 গুণন তৃতীয় রাশি 4 আর প্রথম রাশি হচ্ছে 8, ঠিক আছে। তো আমরা যদি এখন উপরে যদি গুণ করি, দেখেন এই 2 আর 4 যদি আমরা উপরে কাটাকাটি করি, 2 আর 4 কাটাকাটি করলে উপরে হয় 2, 2 দ্বারা 17কে গুণ করলে 17 দুগুণ 34, নিচে হচ্ছে 8, ঠিক আছে। তো এই দুইটাকে যদি আমরা আবার হচ্ছে 2 দ্বারা ভাগ করি, 34কে 2 দ্বারা ভাগ করলে 17, 8কে 2 দ্বারা ভাগ করলে 4। তো তাহলে 74 সমানুপাতি আমরা পাইলাম হচ্ছে 17/4। এরপরে 19 নম্বর প্রশ্নটা দেখেন, প্রথম রাশি দেওয়া আছে 5, দ্বিতীয় রাশি 4.5, তৃতীয় রাশি 7। সূত্র প্রথম রাশি গুণন 74 রাশি ইকুয়াল দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি। 74 রাশির সাথে যেহেতু প্রথম রাশি গুণন আকারে আছে, ডান পাশে যা ভাগ হলো, মানগুলো বসালাম। দ্বিতীয় রাশি 4.5, তৃতীয় রাশি 7 আর প্রথম রাশি হচ্ছে 5, ঠিক আছে। তো আমরা যদি এখন কাটাকাটি করি, এখানে দেখেন তাহলে আমরা কাটাকাটি করলে পাই হচ্ছে 6.3, তার মানে 74 সমানুপাতি হচ্ছে 6.3। আশা করি আপনারা এগুলো বুঝতে পারতেছেন। আচ্ছা এখন হচ্ছে 5 নাম্বার প্রশ্নটা যদি আমরা একটু লক্ষ্য করি, আমাদেরকে এখানে কি বলা আছে একটু লক্ষ্য করেন, যে 10 কেজি চালের দাম 600 টাকা হলে এর 25 কেজি চালের দাম কত। এই প্রশ্নটা যেহেতু আমরা অনুপাত সমানুপাত অধ্যায় শিখতেছি, সমানুপাত লাভ ক্ষতি অধ্যায়, ঠিক আছে। তো এই প্রশ্নগুলো অবশ্যই আমাদেরকে সমানুপাতের মাধ্যমেই সমাধান করতে হবে। আমরা কিন্তু ঐকিক নিয়মের সাহায্যে মনে করেন যে খুব দ্রুত সমাধান করতে পারি, তাই না। আমরা এখানে বুঝতেই পারতেছি যে 15 কেজি চালের দাম 600 টাকা হলে এর 25 কেজি চালের দাম কত। আমরা আগে 1 কেজি চালের দাম বের করতাম, তাকে 25 দ্বারা গুণ করলে 25 কেজি চালের দাম পেয়ে যেতাম। তো এটা যেহেতু সমানুপাত অধ্যায়, তো এই কারণে আমাদেরকে সমানুপাতের মাধ্যমে বের করতে হবে। তো এখানে দেখেন চালের পরিমাণ বাড়লে আমরা জানি টাকার পরিমাণও বাড়বে। তাহলে পরিমাণের অনুপাত সমান আমরা টাকার অনুপাত কিন্তু বলতে পারি। তাহলে পরিমাণের অনুপাত তাহলে কি কি হবে দেখেন, 15 কেজি চালের দাম আর হলো 25 কেজি চালের দাম। তাহলে আমরা বলতে পারি 15/25 ইকুয়াল, এখানে 15 কেজি চালের দাম দেওয়া আছে 600, যেহেতু আমরা এখন টাকার অনুপাত লিখবো, আর 25 কেজি চালের দামটা আমাদেরকে বের করতে হবে, তাহলে আমরা লিখবো 600/25 কেজি চালের দাম, ঠিক আছে। তো এখন আমরা এটা অনুপাত আকারে আছে, আমরা ভাগ আকারে লিখলাম, সেমভাবে ডান পক্ষটাকেও ভাগ আকারে লিখলাম। এখন দেখেন আমরা কি করতে পারি, এই যে বাম পাশের লব ডান পাশের হর গুণন আকারে লেখা যায়, গুণন আকারে লিখলাম, এবং বাম পাশের হর ডান পাশের লব গুণন আকারে লেখা যায় সেটা লিখলাম, অর্থাৎ কারাহারি গুণ করলাম। এখন যেহেতু 25 কেজি চালের দামের সাথে 15 গুণন আকার আছে, 15টা ডান পাশে গেলে ভাগ হবে। তো আমরা এখন যদি এখানে 25, আচ্ছা দেখেন আমরা কি করতে পারি, আমরা যদি হচ্ছে কাটাকাটি করি, 15কে যদি হচ্ছে আমরা 3 দ্বারা কাটি, 5 দ্বারা যদি কাটি, তাহলে 3 দ্বারা কাটলে আমাদের 5 দ্বারা কাটলে 15কে 5 দ্বারা কাটলে 3 হয়, আর 600কে আমরা যদি আবার 25কে যদি আমরা 5 দ্বারা কাটি তাহলে কত হয়, 5 হয়। তাহলে 15 আর 25কে আমরা 5 দ্বারা কাটলাম, ঠিক আছে। এখন এই যে 3 দ্বারা যদি আবার আমরা 600কে কাটি তাহলে উপরে হয় হচ্ছে 200, 200 আর 5 যদি গুণ করি তাহলে 1000, তার মানে 25 কেজি চালের দাম হচ্ছে 1000 টাকা। আচ্ছা এরপরে আমরা যদি 6 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন এখানে কি বলা আছে, যে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে দৈনিক 550টি শার্ট তৈরি হয়, ঠিক আছে। একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে দৈনিক 550টি শার্ট তৈরি হয়, ওই ফ্যাক্টরিতে একই হারে এক সপ্তাহে কতটি শার্ট তৈরি হবে। তাহলে দেখেন দৈনিক যদি 560টা শার্ট তৈরি হয়, আমাদেরকে বলছে ওই ফ্যাক্টরিতে একই হারে,
ঠিক আছে, অর্থাৎ যে ধারাবাহিকতা একদিনে 550টা শার্ট, এভাবেই যদি শার্টগুলো তৈরি হয় তাহলে এক সপ্তাহে কতটি শার্ট তৈরি হবে সেটা বের করতে বলতেছি। তো দেখেন আমরা বলতে পারি যে দিনের সংখ্যা বাড়লে শার্ট তৈরির সংখ্যাও বাড়বে। তাহলে আমরা জানি এক সপ্তাহ সমান 7 দিন, এখানে দেওয়া আছে দৈনিক আর এখানে বলছে এক সপ্তাহ। তো আমরা সপ্তাহটাকে দিনে রূপান্তর করলাম, এক সপ্তাহ সমান 7 দিন। তাহলে দিনের অনুপাত সমান শার্ট তৈরির অনুপাত। দিনের অনুপাত কি? প্রথম হচ্ছে এই যে 560টি যে শার্ট তৈরি করে সেটা হচ্ছে কি দৈনিক, মানে একদিনে। তাহলে এক অনুপাত আমাদেরকে বের করতে বলছে আবার হচ্ছে ওই ফ্যাক্টরিতে একই হারে এক সপ্তাহে, অর্থাৎ এক সপ্তাহের পরিবর্তে আমরা লিখলাম হচ্ছে 7 দিন। তাহলে এক অনুপাত 7 সমান আমরা বলতে পারি এই যে একদিনে তৈরি হয়েছিল 560টা, এখন 7 দিনে তৈরিকৃত শার্ট। তাহলে 7 দিনে কয়টা সেটা তো দেওয়া নেই, সেটা বের করতে হবে, তার কারণে এখানে লিখলাম 7 দিনে তৈরিকৃত শার্ট। তো এখন আমরা কি করতে পারি, এগুলোকে আমরা হচ্ছে অনুপাত আকারে আছে আমরা ভাগ আকারে লিখলাম। ভাগ আকারে লেখার পর দেখেন আমরা বাম পাশের লব ডান পাশের হর গুণন আকারে লিখলাম, এবং সেমভাবে বাম পাশের হর ডান পাশের লব গুণন আকারে লিখলাম। ঠিক আছে, এখন যেহেতু দেখেন তাহলে 7 দিনে তৈরি শার্ট, এখানে যেহেতু এক কি আকারে আছে গুণন আকারে আছে, 7 দিনে তৈরিকৃত শার্টের সংখ্যার সাথে এক গুণন আকারে আছে, তো ডান পাশে নিয়ে গেলে আসলে কি হবে, ভাগ হবে। তো এক দ্বারা আসলে আমরা যদি 7 গুণন 550কে ভাগ করি তো আসলে এটাই কিন্তু হবে। তাহলে 7 আর হচ্ছে 550 গুণ করলে কত হয়, 3850। তাহলে 7 দিনে তৈরিকৃত শার্ট হচ্ছে 3850টি। এরপর দেখেন আমরা যদি 7 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, এখানে কি বলা আছে যে কবির সাহেবের 3 পুত্রের বয়স যথাক্রমে 5 বছর, 7 বছর ও 9 বছর। তিনি 4200 টাকা 3 পুত্রকে তাদের বয়স অনুপাতে ভাগ করে দিলেন, কে কত টাকা পাবে? তো দেখেন অনুপাতের ভাগের ক্ষেত্রে, সমানুপাতের ভাগের ক্ষেত্রে আমরা একটা সূত্র শিখেছিলাম যে আমাদেরকে যে পরিমাণটা দেওয়া থাকবে, আমরা এখানে যেহেতু আমাদের 3 পুত্র দেওয়া আছে, তো আমরা যথাক্রমে এখানে কি বলছে, 3 পুত্রের বয়স এত, 5 বছর, 7 বছর আর হচ্ছে 9 বছর, এত টাকা তিনি 3 পুত্রকে তাদের বয়স অনুপাতে ভাগ করে দিলেন, বয়স অনুপাতে ভাগ করে দিলেন। তার মানে 5 বছর যার, অর্থাৎ প্রথম যে ছেলে তার বয়স হচ্ছে 5 বছর, তাহলে তার আনুপাতিক সংখ্যাটা হচ্ছে 5। তাহলে মোট টাকা, আমরা সূত্রটা কি জানি যে এই যে মোট টাকা, এই দেখেন আমরা এখানে সূত্রটা লিখেছি, মোট যে টাকাটা সেটা লিখবো। এরপরে হচ্ছে আমরা এখানে এর পরিবর্তে গুণন চিহ্ন দিতে পারি। তাহলে মোট টাকা বা প্রদত্ত রাশি গুণন আনুপাতিক সংখ্যা। তাহলে এখানে যদি 3 জন দেওয়া আছে, একজন হচ্ছে 5 বছর, আরেকজনের 7 বছর, আরেকজনের 9 বছর, তাহলে প্রথম জনের কি 5 বছর। তো আমরা এখানে প্রথম জনের যেহেতু 5, তো আনুপাতিক সংখ্যা হবে 5। আর এই যে 5, 7 আর হচ্ছে 9 এদেরকে যোগ করলে যা হবে সেটা হবে আমাদের এই যে প্রদত্ত যে রাশিগুলো আছে তাদের যোগফল, অর্থাৎ আনুপাতিক সংখ্যাগুলোর যোগফল। তো সেগুলো হচ্ছে কত, 21। তো দেখেন আমরা যদি একটু দেখি, তাহলে এখানে আমরা বলতে পারি যে দেওয়া আছে কবির সাহেবের মোট টাকার পরিমাণ হচ্ছে 4200 টাকা। তাহলে 3 পুত্রের বয়স যথাক্রমে 5 বছর, 7 বছর আর 9 বছর, যেহেতু তিনি হচ্ছে 3 পুত্রের বয়স অনুপাতে তাদেরকে ভাগ করে দিচ্ছেন, তাহলে 3 পুত্রের বয়সের অনুপাত হলে 5:7:9। তাহলে অনুপাতের যোগফল আমরা যদি 5, 7 আর 9 যোগ করি তাহলে হয় হচ্ছে 21। তাহলে প্রথম পুত্র পাবে প্রদত্ত রাশি গুণন প্রথম পুত্রের আনুপাতিক সংখ্যা হচ্ছে 5 আর রাশিগুলোর যোগফল হচ্ছে 21, তাহলে এত। তো এখান থেকে এর পরিবর্তে আমরা গুণন চিহ্ন দিতে পারি। তো আমরা যদি 4200কে 21 দ্বারা কাটি তাহলে উপরে হয় 200, 200কে 5 দ্বারা গুণ করলে হয় 5 200 হচ্ছে 1000 টাকা। তাহলে দ্বিতীয় পুত্র পাবে, যেহেতু দ্বিতীয় পুত্রের বয়স হচ্ছে 7 বছর, তাহলে 4200 গুণন 7/21। তো এখান থেকে 200, 7 2 1400। আর তৃতীয় পুত্র পাবে হচ্ছে, তৃতীয় পুত্রের বয়স হচ্ছে 9 বছর। ঠিক আছে, তাহলে 4200কে 21 দ্বারা কাটলে 200, 9 2 1800, অর্থাৎ 1800 টাকা। তো একজন তাহলে প্রথম পুত্র পাবে 1000, দ্বিতীয় পুত্র পাবে 1400 টাকা, তৃতীয় পুত্র পাবে 1800 টাকা। আচ্ছা, এরপরে যদি আমরা হচ্ছে 8 নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন এখানে কি বলা আছে, 2160 টাকা রুমি, জেসমিন ও কাকুলির মধ্যে 1:2:3 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে। অর্থাৎ ওই সমানুপাতের যে ভাগের যে সূত্র আছে, ঠিক আছে, তো সেই সমানুপাতের বন্টনের যে সূত্রটা আছে সেই সূত্র অনুযায়ী আমরা, অর্থাৎ 7 নাম্বারের যেভাবে করলাম সেমভাবেই করব। তো এখানে দেওয়া আছে মোট টাকার পরিমাণ 2160 টাকা। তাহলে প্রদত্ত অনুপাত হচ্ছে 1:2:3। তাহলে অনুপাতের যোগফলগুলো আমরা লিখব 1+2+3, তাহলে এখানে হয় হচ্ছে 6। তাহলে এখন এখানে আমাদেরকে বলা ছিল রুমি, জেসমিন আর হচ্ছে কাকুলি, তাহলে রুমি পাবে। ঠিক আছে, তাহলে মোট টাকা লিখব গুণন বা এর দিব এত এর, তাহলে রুমি হলো
রুমির অনুপাত ছিল 1, তাহলে 1 আর অনুপাতগুলোর যোগফল হচ্ছে 6, নিচে হচ্ছে 6। তো আমরা যদি 2160কে 6 দ্বারা ভাগ করি তাহলে পাই হচ্ছে 360, তাকে 1 দ্বারা গুণ করলে 360 হবে, ঠিক আছে। তাহলে রুমি পাবে হচ্ছে 360 টাকা। তাহলে জেসমিনের অনুপাত হচ্ছে 2, তাহলে 2/6। তো এখান থেকে আমরা পাই 360 আর 2 গুণ করলে হয় হচ্ছে 720 টাকা। আর কাকুলির অনুপাত হচ্ছে 3, তাহলে এগুলোই থাকবে 3/6। তো এখানে 360কে 3 দ্বারা গুণ করলে 1080 টাকা। তাহলে দেখেন রুমি, জেসমিন এবং কাকুলি পাবে যথাক্রমে 360, 720 আর হচ্ছে 1080 টাকা। সেমভাবে আমরা যদি 9 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন এখানে আমাদেরকে কি বলা আছে যে কিছু টাকা লাবিব, সামি ও সিয়ামের মধ্যে 5:4:2 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। সিয়াম 180 টাকা পেলে লাবিব ও সামি কত টাকা পাবে নির্ণয় কর। তো দেখেন তাহলে আমাদেরকে দেওয়া আছে এখানে ব্যক্তি হচ্ছে কয়জন, লাবিব, সামি আর হচ্ছে সিয়াম। যেহেতু লাবিব, সামি আর হচ্ছে সিয়াম, তাদের অনুপাত হচ্ছে 5:4:2 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। এখন সিয়াম যদি 180 টাকা পায়, তাহলে সিয়াম, লাবিব, সামি আর হচ্ছে সিয়াম, তাহলে সিয়ামের অনুপাত ছিল হচ্ছে 2। যে সে 2 অনুপাত সমান যদি তার 180 টাকা হয়, তাহলে আমরা এভাবে বের করতেই পারি যে সামির 4 অনুপাত সমান তাহলে কত হবে। 2 অনুপাত সমান যদি 180 হয়, তাহলে এখান থেকে 2 দ্বারা ভাগ করলে 1 অনুপাতের মান পাবো। তো সেটাকে দ্বারা 4 দ্বারা গুণ করলে 4 অনুপাতের মান বের হবে। সেই 1 অনুপাতকে 5 দ্বারা গুণ করলে 5 অনুপাত, অর্থাৎ লাবিবের টাকা বের হবে। তো দেখেন তাহলে আমরা এখানে লিখতে পারি সিয়াম পেল হচ্ছে, তাহলে এটা দেওয়া ছিল 180 টাকা, তাহলে লাবিব, সামি ও সিয়ামের টাকার অনুপাত হচ্ছে 5:4:2। তাহলে মনে করি লাবিব, সামি ও সিয়ামের টাকার অনুপাত যথাক্রমে 5 ক, 4 ক আর হচ্ছে 2 ক, আমরা এভাবে বলতে পারি, ঠিক আছে। তাহলে প্রশ্ন মতে 2 ক সমান হচ্ছে 180, এটা হচ্ছে কার টাকা, এটা হচ্ছে সিয়ামের টাকা। তাহলে ক সমান কত পাইলাম 180, কর সাথে 2 গুণন আকারে ছিল, ডান পাশে এসে ভাগ হলো, 180কে 2 দ্বারা ভাগ করলে 90 টাকা। এরপর হচ্ছে লাবিব পাবে, লাবিবের হচ্ছে অনুপাত ছিল হচ্ছে কত, দেখেন এই যে লাবিব ছিল হচ্ছে শুরুতে এবং অনুপাতগুলোর 5ও ছিল হচ্ছে শুরুতে, তার মানে লাবিব হচ্ছে 5 ক। তাহলে 5 গুণন ক এর মান হচ্ছে 90, গুণ করলে হচ্ছে 450 টাকা। আর সামি ছিল দ্বিতীয়তে, আর দ্বিতীয় অনুপাত ছিল হচ্ছে 4, তার মানে সামি হচ্ছে 4 ক। তাহলে ক এর মান 90 বসাইলে 4 নং 36, তাহলে 360 টাকা। তাহলে লাবিব, সামি ও সিয়ামের টাকা যথাক্রমে, লাবিব ও সামি পাবে যথাক্রমে 450 আর হচ্ছে 360, যেহেতু এখানে আমাদেরকে হচ্ছে সিয়ামের টাকা দেওয়াই আছে, তাই না। আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে আমাদের যে 10 নম্বর প্রশ্ন আছে সেইটা। তো এখানে বলা আছে সবুজ, ডালিম ও লিঙ্কন 3 ভাই, তাদের পিতা 6300 টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন। এতে সবুজ ডালিমের 5/3 অংশ এবং ডালিম লিঙ্কনের, এখানে ডালিম দেখেন উপরে আমরা তীর চিহ্ন দিয়ে লিখেছি, ডালিম হচ্ছে লিঙ্কনের দ্বিগুণ টাকা পায়। তাহলে প্রত্যেকের টাকার পরিমাণ বের করতে হবে। তাহলে একটু ভালো করে লক্ষ্য করেন, সবুজ, ডালিম আর হচ্ছে লিঙ্কন 3 ভাই, তাদের পিতা কত টাকা দিচ্ছে 6300 টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন। এখন কে কত টাকা করে পাবে, এখানে একটা অনুপাত দেওয়া আছে বা একটা সম্পর্ক দেওয়া আছে। তো দেখেন এতে বলা আছে যে সবুজ ডালিমের হচ্ছে 5/3 অংশ। তো আমরা কি ডালিমের টাকা জানি, এখানে আবার বলছে ডালিম হচ্ছে লিঙ্কনের দ্বিগুণ টাকা পায়। তো আমরা কি লিঙ্কনের টাকা জানি, তো এখানে কিন্তু দেওয়া নেই। তার মানে আমরা লিঙ্কনের টাকাটা যদি ধরে নেই, তাহলে সেখান থেকে ডালিমের টাকা পাবো, সেখান থেকে আমরা আবার হচ্ছে সবুজের টাকা পাবো, তাই না। তো দেখেন আমরা এখানে বলতে পারি যে দেওয়া আছে মোট টাকার পরিমাণ 6300 টাকা। মনে করি লিঙ্কন পায় হচ্ছে ক টাকা, এখানে বলা ছিল ডালিম হচ্ছে লিঙ্কনের দ্বিগুণ টাকা পায়। তাহলে লিঙ্কন যদি ক টাকা পায়, ডালিম পাবে 2 ক টাকা, যেহেতু লিঙ্কনের দ্বিগুণ তাহলে 2 ক টাকা। আর সবুজ আবার হচ্ছে ডালিমের 5/3 অংশ, তাহলে আমরা বলতে পারি 2 ক, ডালিমের হচ্ছে 2 ক, এর 5/3 অংশ, তাহলে 2 ক আর 2 গুণ করলে হবে 6 ক, নিচে হচ্ছে 5, এত টাকা। এটা হচ্ছে সবুজের টাকা। তাহলে প্রশ্ন মতে এই 3টার সমষ্টি আবার দেওয়া আছে হচ্ছে 3 জনের টাকার সমষ্টি দেওয়া আছে 6300 টাকা। তো আমরা যদি এখানে কর নিচে কিছু নাই মানে 1 আছে, 2 কর নিচে কিছু নাই মানে 1 আছে, আর 6 কর নিচে 5 আছে, যেহেতু 3টা যোগ করতে হবে, এটা একটা ভগ্নাংশ, তার কারণে সবগুলার আমাদের হরের লসাগু নির্ণয় করতে হবে। তাহলে কয়ের নিচে কিছু নাই মানে 1 আছে, 2 কর নিচে কিছু নাই মানে 1 আছে, আর 6 কর নিচে আছে হলো 5। তাহলে 1 1 আর 5-এর লসাগু হবে 5। এখন লসাগুকে প্রত্যেক ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে, সেই ভাগফল দ্বারা ওই ভগ্নাংশের লবকে গুণ করতে হবে। তাহলে এই যে কয়ের কথা যদি আমরা চিন্তা করি, কয়ের নিচে কিছু নাই মানে 1 আছে, সেই 1 দ্বারা লসাগু 5কে ভাগ করলে 5 হয়, 5 দ্বারা আবার এই ভগ্নাংশের লব ককে গুণ করলে 5 ক।
এরপর যোগ যোগ, এই ভগ্নাংশের হর কিছু নাই মানে 1 আছে, 1 দ্বারা 5কে গুণ করলে 5 হয়, 5 দ্বারা এই ভগ্নাংশের লব 2কে গুণ করলে 5 দুগুণ 10 ক। আর এই ভগ্নাংশের হর 5, 5 দ্বারা লসাগু 5কে ভাগ করলে 1, 1 দ্বারা লব 6কে গুণ করলে 6 কয় হয়। আর ডান পাশে আছে হলো 6300 টাকা। এখন 5 ক 10 ক 6 ক যোগ করলে হয় 21 ক, নিচে আছে 5 ইকুয়াল হচ্ছে 6300। 21 কর সাথে 5 যেহেতু ভাগ আকারে আছে তাহলে ডান পাশে যায় গুণন হলো। এখন আমরা আবার হচ্ছে কর সাথে 21 কি গুণন আকারে আছে, ডান পাশে এসে ভাগ হলো। ঠিক আছে, তো দেখেন আমরা যদি এখন এখানে একটু কাটাকাটি করি তাহলে আমরা পাই হচ্ছে 1500 টাকা। তাহলে লিঙ্কন পাই, তাহলে ক আসলে কাকে ধরা হয়েছিল, লিঙ্কন ধরা হয়েছিল। দেখেন এখানে লিঙ্কন পায় ক টাকা। ঠিক আছে, এরপরে ডালিম 2 ক টাকা, আর হচ্ছে সবুজ হচ্ছে 5 ক ভাগ 6 ক ভাগ 5 টাকা, তাই না? তো এখন আমরা বের করতে পারি, তাহলে লিঙ্কনের টাকা পাইলাম 1500 টাকা, তাহলে ডালিমে হচ্ছে লিঙ্কনের দ্বিগুণ, তাহলে 1500কে 2 দ্বারা গুণ করলে 3000 টাকা। আর সবুজ হচ্ছে কয়ের মান যদি আমরা বসাই তো এখান থেকে পাই হচ্ছে 1800 টাকা। ঠিক আছে, তাহলে তিনজনের টাকা 1500, 3000 আর হচ্ছে 1800 টাকা। আচ্ছা, এখন আমরা হচ্ছে 11 নম্বর প্রশ্নটা যদি একটু লক্ষ্য করি, দেখেন যে তামা দস্তা ও রূপা মিশিয়ে এক ধরনের গহনা তৈরি করা হলো। তামা দস্তা আর হচ্ছে রূপা মিশিয়ে এক ধরনের কি করা হলো, গহনা তৈরি করা হলো। ওই গহনায় তামা ও দস্তার অনুপাত হচ্ছে 1:2 এবং দস্তা ও রূপার অনুপাত হচ্ছে 3:5। এখন বলা হচ্ছে 19 গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে। তাহলে এখানে জিনিস কয়টা দেখেন, তামা দস্তা ও রূপা, তামা দস্তা আর হচ্ছে রূপা মিশিয়ে কি করা হয়েছে, এক ধরনের গহনা তৈরি করা হলো। ওই গহনায় তামা ও দস্তার অনুপাত 1:2 আর হচ্ছে দস্তা ও রূপার অনুপাত হচ্ছে 3:5। তাহলে 19 গ্রাম ওজনের গহনায় এখন কত গ্রাম রূপা আছে আমাদেরকে সেটা বের করতে হবে। তো আমরা আগে কি করব, এখানে যেহেতু আমাদের দেখা যাচ্ছে তিনটা বস্তু আছে, একটা তামা, একটা দস্তা আর হচ্ছে একটা রূপা। তো আমরা এই তিনটাকে হচ্ছে এবং অনুপাত দেওয়া আছে আমাদেরকে হচ্ছে 2টা। ঠিক আছে, একটা হলো 1:2 আর একটা হলো 3:5, কিন্তু বস্তু হচ্ছে 3টা, অনুপাত হচ্ছে 2টা। তো আমরা এখন কি করব, এই 2টা অনুপাতকে ক্রমিক সমানুপাতে রূপান্তর করব। ঠিক আছে, ক্রমিক সমানুপাতে রূপান্তর করলে আমরা তামা দস্তা আর হচ্ছে রূপার পরিমাণটা পেয়ে যাব বা অংশটা করে পেয়ে যাব। তো দেখেন এখানে দেওয়া আছে তামা ও দস্তার অনুপাত 1:2। তো যেহেতু আমরা ক্রমিক সমানুপাতে অর্থাৎ ক্রমিক সমানুপাত বলতে আমরা ধারাবাহিক অনুপাতে প্রকাশ করব। ঠিক আছে, আমরা কি করব, ধারাবাহিক অনুপাতে প্রকাশ করব, ক্রমিক সমানুপাত না, ধারাবাহিক অনুপাতে প্রকাশ করব। তো ধারাবাহিক অনুপাতে প্রকাশ করার জন্য আমাদেরকে কি করতে হয়, দ্বিতীয় অনুপাতের যে পূর্ব রাশি আছে, দেখেন একটা অনুপাত হচ্ছে 1:2 আর একটা হলো 3:5। তাহলে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি 3, এই 3 দ্বারা প্রথম অনুপাতের উভয় রাশিকে গুণ করতে হবে। তো দেখেন আমরা 1কেও 3 দ্বারা গুণ করেছি, 2কেও 3 দ্বারা গুণ করেছি, তাহলে 1 আর 3 গুণ করলে 3 3 অনুপাত, 2 আর 3 গুণ করলে 3 2 6। এখন কি করতে হবে, এই যে প্রথম যে অনুপাত সেই অনুপাতের উত্তর রাশি 2 দ্বারা আমাদের যে দ্বিতীয় অনুপাত 3 অনুপাত এটার উভয় রাশিকে গুণ করতে হবে। তো দেখেন 2 দ্বারা আমরা 3কেও গুণ করেছি, 5কেও গুণ করেছি, তাহলে 3 2 6, 5 2 10। ঠিক আছে, তাহলে আমরা কি পাইলাম, প্রথম অনুপাত ধারাবাহিক অনুপাতে প্রকাশ করার পর প্রথম অনুপাত পাইলাম 3:6 আর দ্বিতীয় অনুপাতটা পাইলাম হচ্ছে 6:10। তো এটাকে আমরা লিখতে পারি তামা দস্তা রূপা 3:6:10। যেহেতু এখানেও দ্বিতীয় রাশি 6, এখানেও দ্বিতীয় রাশি 6, প্রথম রাশি 3, এখানে তৃতীয় রাশি 10, তাহলে 3:6:10। তাহলে তামা হলো 3 অংশ। আচ্ছা দেখেন, তাহলে অনুপাতগুলো আমরা যদি এখন যোগ করি, অনুপাতগুলোর যোগফল আমরা পাই হচ্ছে কত, 19। ঠিক আছে, তাহলে 19 গ্রাম ওজনের গহনায় রূপার পরিমাণ, তাহলে 19 গ্রাম ওজনের গহনায় রূপার পরিমাণটা কত। তাহলে আমরা কি লিখব, এই যে 19 এর, যেহেতু তামা দস্তা রূপা হচ্ছে শেষে, তাই না, তাহলে রূপার হচ্ছে আনুপাতিক সংখ্যা হচ্ছে 10 আর অনুপাতগুলোর যোগফল হচ্ছে 19। তাহলে মোট হচ্ছে পরিমাণ কত, 19 গ্রাম। তাহলে 19 এর 10 ভাগ 19, তাহলে 19 19 বাদ গেলে, যেহেতু এটা এর পরিবর্তে গুণন লিখবো, তাহলে তাকে হচ্ছে 10, তার মানে 10 গ্রাম। তাহলে 19 গ্রাম ওজনের গহনায় রূপার পরিমাণ হচ্ছে কয় গ্রাম, 10 গ্রাম। ঠিক আছে, তাহলে 10 গ্রাম রূপা আছে। আচ্ছা, এখন যদি আমরা হচ্ছে 12 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন কি বলছে, যে 2টি সমান মাপের গ্লাস শরবতে পূর্ণ আছে।
দুইটা সমান মাপের গ্লাস কি আছে, শরবতে পূর্ণ আছে। শরবতে পানি ও সিরাপের অনুপাত যথাক্রমে প্রথম গ্লাসে, তাহলে শরবতের ভিতরে কি আছে, আমরা যে শরবতটা যে এখানে তৈরি করা হয়েছে দুইটা গ্লাসে, তাহলে সেই শরবতের ভিতরে আছে পানি আর হচ্ছে সিরাপ। এই যে পানি আছে আর হলো সিরাপ আছে। তো এখানে বলা হচ্ছে পানি ও সিরাপের অনুপাত যথাক্রমে প্রথম গ্লাসে 3:2 এবং দ্বিতীয় গ্লাসে হচ্ছে 5:4। এখন বলা হচ্ছে ওই দুই গ্লাসের শরবত একত্রে মিশ্রণ করলে, ঠিক আছে, দুইটা যেহেতু এখানে গ্লাস বলা ছিল যে দুইটি সমান মাপের গ্লাস, ঠিক আছে, শরবতে পূর্ণ আছে, শরবতে পানি ও সিরাপের অনুপাত যথাক্রমে প্রথম গ্লাসে 3:2 আর দ্বিতীয় গ্লাসে হচ্ছে 5:4। এখন ওই দুই গ্লাসের শরবত যদি কি করা হয়, কোনো একটা বড় পাত্রে একত্রে মিশ্রিত করা হয়, তাহলে পানি ও সিরাপের অনুপাত কত হবে, পানি আর হচ্ছে সিরাপের অনুপাত কত হবে সেটা বের করতে হবে। তো দেখেন আমরা বলতে পারি প্রথম গ্লাসে পানি ও সিরাপের অনুপাত দেওয়া আছে হলো 3:2। তাহলে যেহেতু এই যে এখানে বলা পানি ও সিরাপ, পানিটা আগে সিরাপটা হচ্ছে পরে, তার মানে এখানে আমরা বলতে পারি পানি হচ্ছে, আচ্ছা আমরা আগে অনুপাতগুলোর যোগফল 3 আর 2 যোগ করলে হয় 5, ঠিক আছে, অনুপাতগুলোর যোগফল হচ্ছে 5। তো এই 5 অনুপাতের ভিতরে বা 5 অংশের ভিতরে আমরা বলতে পারি পানির পরিমাণ হচ্ছে, যেহেতু পানি আগে ছিল, পানি ও সিরাপ, পানি হচ্ছে তাহলে 3 হবে, সিরাপ হবে 2, তার মানে পানির পরিমাণ হবে হচ্ছে 5/3 অংশ। এবং সিরাপের পরিমাণ হবে কত, যেহেতু সিরাপ পরে আছে এবং এখানে 2 আছে, তাহলে আমরা বলতে পারি সিরাপ আছে হচ্ছে 5/2 অংশ, ঠিক আছে। এখন দেখেন সেমভাবে দ্বিতীয় গ্লাসের ক্ষেত্রে আমরা যদি বলি, দ্বিতীয় গ্লাসে পানি ও সিরাপের অনুপাত হচ্ছে 5:4, তাহলে অনুপাতের যোগফল হচ্ছে 4 আর 5 যোগ করলে 9, তাহলে পানির পরিমাণ কত হবে, 9/5 অংশ, যেহেতু পানি হচ্ছে 5 সিরাপ হচ্ছে 4, তাহলে 9/5 অংশ আর সিরাপ হবে 9/4 অংশ, ঠিক আছে। তাহলে আমরা এখন বলতে পারি যে মোট পানির পরিমাণ, প্রথম গ্লাসে পানির পরিমাণ কত ছিল, দেখেন প্রথম গ্লাসে পানির পরিমাণ ছিল হচ্ছে 3/5 আর দ্বিতীয় গ্লাসে পানির পরিমাণ হচ্ছে 5/9, তাহলে 3/5 যোগ 5/9, তাহলে যেহেতু দুইটা ভগ্নাংশ যোগ করতে হবে, হরগুলো সমান নয়, হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। 5 আর 9 এর লসাগু হচ্ছে 45, লসাগুকে এই ভগ্নাংশের হর 5 দ্বারা ভাগ করলে 5 নং 45, অর্থাৎ 9 দ্বারা 3কে গুণ, লব 3কে গুণ করলে 3 নং 27, প্লাস প্লাস এই ভগ্নাংশের হর হচ্ছে 9 দ্বারা লসাগু 45কে ভাগ করলে 5 নং 45, 5 দ্বারা এই ভগ্নাংশের লব 5কে গুণ করলে 5 5 25, 27 আর 25 যদি আমরা যোগ করি তাহলে পাই হচ্ছে 52 আর নিচে আসে হচ্ছে 45, অর্থাৎ 45, তাহলে আমরা এখান থেকে কি পাইলাম, মোট পানির পরিমাণ হচ্ছে 52/45, ঠিক আছে। এখন সিরাপটা দেখি, সিরাপের পরিমাণ, ঠিক আছে, প্রথম গ্লাসে সিরাপ ছিল হচ্ছে 2/5 আর দ্বিতীয় গ্লাসে ছিল হচ্ছে 4/9 এত অংশ। তো এই দুটাকে 5 আর 9 লসাগু করলে 45, লসাগুকে এই ভগ্নাংশের হর 5 দ্বারা ভাগ করলে পাই হচ্ছে 45কে 5 দ্বারা ভাগ করলে 9 দ্বারা লব 2কে গুণ করলে 18, এরপর হচ্ছে প্লাস প্লাস এই ভগ্নাংশের হর হচ্ছে 9 দ্বারা লসাগু 45কে ভাগ করলে 5 দ্বারা লব 4কে গুণ করলে 4 5 20, তো এখান থেকে আমরা পাই হচ্ছে 38/45। তো এখন দেখেন আমরা কি বলতে পারি, পানি ও সিরাপের অনুপাত, পানি পাইলাম হচ্ছে 52/45, অনুপাত 38/45, ঠিক আছে। তো এখন আমরা উভয় পক্ষকে 45 দ্বারা যদি গুণ করি, উভয় পক্ষকে কি করি, যদি আমরা 45 দ্বারা গুণ করি, তাহলে দেখেন এই যে 52/45কেও 45 দ্বারা গুণ করবো, 38/45কেও যদি 45 দ্বারা গুণ করি, তাহলে উপরের 45 নিচের 45 বাদ যাবে, থাকবে 52, সেমভাবে এখানেও 45 বাদ গেলে 38, তো এই দুটাকে 2 দ্বারা যদি আমরা কাটি তাহলে পাই 26:19, তাহলে আমরা বলতে পারি পানি ও সিরাপের অনুপাত হবে কত, 26:19, ঠিক আছে। আচ্ছা এখন আমরা দেখব হচ্ছে আমাদের যে 13 নম্বর প্রশ্ন আছে সেইটা। তো দেখেন এখানে কি বলা আছে যে ক অনুপাত খ ইকুয়াল হচ্ছে ক অনুপাত খ ইকুয়াল 4:7, খ অনুপাত গ ইকুয়াল 10:7 হলে ক অনুপাত খ অনুপাত গ নির্ণয় করো। তো এখানে অনুপাত দেওয়া আছে হলো কয়টা, 2টা, আর এখানে দেওয়া আমরা হচ্ছে রাশি দেখতে পারতেছি, ক আছে, খ আছে আর হচ্ছে গ আছে। তো এটাকে তাহলে আমরা যদি এখন ধারাবাহিক অনুপাতে প্রকাশ করতে যাই তাহলে আমাদেরকে কি করতে হবে, তাহলে আমাদের কি করতে হবে, কোনো দুইটি অনুপাতকে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করতে গেলে দ্বিতীয় অনুপাতের যে হচ্ছে পূর্ব রাশি আছে, তাহলে দ্বিতীয় অনুপাত কত, 10:7, তাহলে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা প্রথম অনুপাতের উভয় রাশিকে গুণ করতে হবে। তাহলে 10 দ্বারা দেখেন 4কেও গুণ করলাম, 7কেও গুণ করলাম, তাহলে 4 10 40, 7 10 77। এরপরে হচ্ছে দ্বিতীয় প্রথম যে এখন অনুপাত আছে সেই অনুপাতের উত্তর রাশি যে 7,
সেই 7 দ্বারা এখন আবার হচ্ছে দ্বিতীয় অনুপাতের উভয় রাশিকে গুণ করতে হবে। তাহলে আমরা যদি 7 কত দ্বারা, এই 7 দ্বারা যদি গুণন করি 10কে, তাহলে 7 10 ৭৭, আবার 7 দ্বারা 7কে গুণ করলে 7 7 49। তো দেখেন তাহলে প্রথম ক্ষেত্রে আমরা পাইলাম হচ্ছে 40:77, আর দ্বিতীয় ক্ষেত্রে পাইলাম হচ্ছে 77:49। তাহলে প্রথম অনুপাতের ক্ষেত্রেও দ্বিতীয় রাশি 77, দ্বিতীয় অনুপাতের ক্ষেত্রে প্রথম রাশি 77। তাহলে আমরা লিখতে পারি অতএব ক অনুপাত খ অনুপাত গ ইকুয়াল 40:77 কত 49। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যদি 14 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন এখানে কি দেওয়া আছে। 9600 টাকা সারা, মাইমুনা ও রাইয়ার মধ্যে 4:3:1 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে? তাহলে সমানুপাতের ভাগের নিয়মে আমাদেরকে ভাগ করে দিতে হবে। তাহলে দেওয়া আছে মোট টাকার পরিমাণ 9600 টাকার, অনুপাত দেওয়া আছে 4:3:1। তাহলে সারা, মাইমুনা আর হচ্ছে রাইয়া। তাহলে অনুপাতগুলোর যোগফল কি হবে? 4 আর 3 যোগ করলে 7, 7 আর 1 8, তাহলে 8। তাহলে সারা পাবে হচ্ছে, সারার আনুপাতিক সংখ্যা কত? যেহেতু সারা আছে হলে কি শুরুতে, তাহলে সারা হবে 4। ঠিক আছে। তাহলে 9600 গুণন 4 ভাগ অনুপাতের যোগফল হচ্ছে 8। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে পাই হচ্ছে 4800 টাকা। মাইমুনার ক্ষেত্রে, মাইমুনা যেহেতু দ্বিতীয়ত ছিল সারার পরে মাইমুনা, তাহলে মাইমুনা হবে 3 অনুপাত। ঠিক আছে। তাহলে মোট টাকা হলো 9600 এর 3 ভাগ 8, তো এখান থেকে পাই হচ্ছে 3600 টাকা। আর রাইসা যেহেতু লাস্টে ছিল, রাইসার অনুপাত ছিল 1, তাহলে 9600 এর 1 ভাগ 8 অংশ, তো এখান থেকে পাই হচ্ছে 1200 টাকা। তাহলে তিনজনার টাকার অনুপাত 4800, 3600 আর হচ্ছে 1200 টাকা। এরপরে আমরা যদি 15 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন আমাদের সর্বশেষ 15 আর 16 দুইটি প্রশ্ন আছে। তো 15 নম্বর প্রশ্ন হচ্ছে 3 জন ছাত্রের মধ্যে 4200 টাকা তাদের শ্রেণী অনুসারে ভাগ করে দেওয়া হলো। তারা যদি যথাক্রমে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হয় তবে কে কত টাকা পাবে? তো দেখেন অনুপাতের ভাগের সূত্রের অনুযায়ী আমাদেরকে ভাগ করে দিতে হবে। তাহলে মোট টাকার পরিমাণ 4200 টাকা, তাদের শ্রেণীর অনুপাত ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী আর হচ্ছে অষ্টম শ্রেণী। তো এদের আবার হচ্ছে আমরা এদেরকে বলতে পারি তাদের প্রাপ্ত টাকার অনুপাতই কিন্তু এইটা। তো যেহেতু তাদের শ্রেণীর অনুপাতে তাদেরকে টাকাটা ভাগ করে দিবে, তাহলে আমরা বলতে পারি তাদের প্রাপ্ত টাকার অনুপাত 6:7:8। কারণ অনুপাতগুলোর যোগফল যোগ করলে আমরা পাই 8 7 15 আর 6 21। তাহলে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী পাবে মোট টাকা 4200 এর ষষ্ঠ শ্রেণীর আনুপাতিক সংখ্যা হচ্ছে 6 আর অনুপাতগুলোর যোগফল হচ্ছে 21। ঠিক আছে। তো এখান থেকে পাই হচ্ছে 1200 টাকা। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাবে 4200 এর সপ্তম শ্রেণীর আনুপাতিক সংখ্যা হচ্ছে 7, অনুপাতগুলোর যোগফল 21, তো এখান থেকে পাই 1400 টাকা। আর অষ্টম শ্রেণীর শিক্ষার্থী পাবে 4200 এর অষ্টম শ্রেণীর জন্য 8, অনুপাতের যোগফল 21, তো এখান থেকে পাই হচ্ছে 1600 টাকা। ঠিক আছে। তাহলে দেখেন আমরা কি পাইলাম? 1200, 1400 আর হচ্ছে 1600 টাকা। আমাদের সর্বশেষ যে 16 নম্বর প্রশ্ন আছে আমরা এখন একটু সেটা দেখি। এখানে বলা আছে সুলাইমান ও সালমানের আয়ের অনুপাত 5:7, সালমান ও ইউসুফের আয়ের অনুপাত হচ্ছে 4:5। তাহলে এখানে ব্যক্তি কয়জন? সুলাইমান, সালমান আর হচ্ছে ইউসুফ। তাহলে সুলাইমান ও সালমানের আয়ের অনুপাত 5:7, সালমান ও ইউসুফের আয়ের অনুপাত 4:5। এখন সুলাইমানের আয় 120 টাকা হলে ইউসুফের আয় কত আমাদেরকে সেটা বের করতে হবে। তো দেখেন দেওয়া আছে সুলাইমানের আয় 120 টাকা, সুলাইমান ও সালমানের আয়ের অনুপাত দেওয়া আছে 5:7। ঠিক আছে। তো যেহেতু এখানে ব্যক্তি হচ্ছে 3 জন, সুলাইমান, সালমান আর হচ্ছে ইউসুফ, তো এদেরকে আমরা হচ্ছে আর অনুপাত আছে 2টা, একটা হলো 5:7, একটা 4:5। তো এই অনুপাত 2টাকে আমরা হচ্ছে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করব। ঠিক আছে। তাহলে সুলাইমান, সালমান আর ইউসুফের আমরা অনুপাত পেয়ে যাব। তো দেখেন তাহলে প্রথম অনুপাত হচ্ছে 5:7। ঠিক আছে। ধারাবাহিক অনুপাতে প্রকাশ করার জন্য কি করতে হবে? দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি যে 4, সেই 4 দ্বারা প্রথম অনুপাতের উভয় রাশিকে গুণ করতে হবে। আর আবার প্রথম অনুপাতের যে উত্তর রাশি 7, সেই উত্তর রাশি দ্বারা দ্বিতীয় অনুপাতের আবার হচ্ছে উভয় রাশিকে গুণ করতে হবে। তো দেখেন আমরা গুণ করলাম। তাহলে প্রথম অনুপাত ছিল 5:7 আর দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি ছিল 4, সেই 4 দ্বারা 5কেও গুণ করলাম, 7কেও গুণ করলাম, তাহলে 4 5 20, 4 7 28। তাহলে এটা আমরা প্রথম অনুপাত হয়ে গেল। সেমভাবে সালমান ও ইউসুফের আয়ের অনুপাত দেওয়া ছিল 4:5, প্রথম অনুপাতের উত্তর রাশি ছিল 7, সেই 7 দ্বারা 4 এবং 5কে গুণ করতে হবে, তাহলে 4 7 28, 5 7 35।
তাহলে সুলাইমান, সালমান আর ইউসুফ দেখেন তাহলে কি হয়ে গেল, প্রথম অনুপাতের দ্বিতীয় রাশি 28, দ্বিতীয় অনুপাতের প্রথম রাশি 28। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 20:28:35। ঠিক আছে। তাহলে এখন প্রশ্ন অনুযায়ী সুলাইমান অনুপাত ইউসুফ, তাহলে দেখেন আচ্ছা সুলাইমান আর হচ্ছে ইউসুফ, তো এদের অনুপাত হচ্ছে কত, 20:28। ঠিক আছে। এখন আচ্ছা এখান থেকে তাহলে আমরা কি বলতে পারি দেখেন, আচ্ছা তাহলে এখানে আমাদেরকে যেহেতু বলছে প্রশ্নে যে সুলাইমানের আয় 120 টাকা হলে ইউসুফের আয় কত, তো প্রথম যে অনুপাতটা দেখেন এখান থেকে আমরা কি পাইলাম, সুলাইমান ও সালমান, আমাদেরকে বলছে সুলাইমান আর হচ্ছে ইউসুফ, তো প্রথম অনুপাতে সুলাইমান আর হচ্ছে সালমান, তো সুলাইমান হচ্ছে 20। ঠিক আছে, প্রথম অনুপাত থেকে সুলাইমান পাইলাম হচ্ছে 20। এখানে আবার বলছে ইউসুফ, তাহলে দ্বিতীয় অনুপাতে কি আছে, সালমান আর হচ্ছে ইউসুফ, তাহলে ইউসুফ যেহেতু দ্বিতীয়তে আছে তাহলে ইউসুফের অনুপাত হবে হচ্ছে 35। তাহলে আমরা বলতে পারি সুলাইমান আর ইউসুফের অনুপাত হবে 20:35। ঠিক আছে। তো এখন এখান থেকে আমরা বলতে পারি যে সুলাইমানের আয় ভাগ ইউসুফের আয় সমান সমান 20/35, এটাকে আমরা বলতে পারি সুলাইমানের আয় ভাগ ইউসুফের আয় সমান সমান হচ্ছে 20/35। ঠিক আছে। তো দেখেন আমাদেরকে যেহেতু এখানে সুলাইমানের আয় 120 টাকা দেওয়া আছে, তাহলে সুলাইমানের আয়ের জায়গায় আমরা কি, আচ্ছা এখন দেখেন যেহেতু আমাদেরকে বের করতে হবে ইউসুফের আয়, তো সুলাইমানের আয়টা হচ্ছে এখানে কি আকারে আছে, লবে আছে, তো সেটাকে আমরা কি করতে পারি, আচ্ছা এখানে যদি আমরা হচ্ছে আড়াআড়ি গুণ করতাম ইউসুফের আয় আর হচ্ছে অর্থাৎ বাম পাশের লব আর হচ্ছে বাম পাশের হর আর ডান পাশের লব যদি আমরা গুণ করতাম তাহলে কি হতো, বাম পাশের হর ছিল ইউসুফের আয় আর ডান পাশের লব ছিল হচ্ছে 20, তাহলে ইউসুফের আয় গুণন 20 হইতো। ঠিক আছে, ইউসুফের আয় গুণন 20 হইতো। আর ডান পাশে তাহলে কি হইতো, সুলাইমানের আয় গুণন 35 হইতো। তো দেখেন এখানে সুলাইমানের আয় গুণন, মনে করেন ডান পাশে সুলাইমানের আয় গুণন 35 আছে, এখন যে বাম পাশে ইউসুফের আয়ের সাথে যে 20 গুণন আকারে ছিল, তো এটাকে মনে করেন আমরা ডান পাশে নিয়ে যায় ভাগ করেছি। ঠিক আছে। তো এখন সুলাইমানের আয় আমাদেরকে দেওয়া আছে 120 গুণন 35 আর নিচে হলো 20। তো 120 আর 20 যদি নিচের 20 যদি আমরা কাটাকাটি করি তাহলে উপরে হয় 6, 6 দ্বারা 35কে গুণ করলে হয় 210, অর্থাৎ ইউসুফের আয় হচ্ছে 210 টাকা। তো আশা করি আমাদের আজকের যে আলোচনা বা সপ্তম শ্রেণীর অনুশীলনী 2.1-এর যে প্রশ্নগুলো ছিল এগুলো তোমরা বুঝতে পেরেছো। তো এরপরে যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাইতে পারো, ইনশাল্লাহ আমরা পরবর্তীতে সমাধান করার চেষ্টা করব বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।